ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে প্লাস্টিক মুক্ত ঘোষণা করা হবে বলেছে পরিবেশ উপদেষ্টা। ছাত্র জনতার ওপর গুলি করা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। গণ অভ্যুত্থানে কণ্ঠ বিকৃতি হয়েছে কয়েকশো মানুষের। বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত। শাহজালালে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে বিমান ওঠানামা। তিস্তার পানি বিপদ সীমার ওপর, উত্তরে পানিবন্দী ২.৫ লাখ পরিবার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে প্লাস্টিক মুক্ত ঘোষণা করা হবে বলেছে পরিবেশ উপদেষ্টা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আইন অনুযায়ী পলিথিন বর্জনের কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। শপিং সেন্টার ও দোকান মালিকদের সাথে আলোচনার মাধ্যমে এই কার্যক্রম চলছে। ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে প্লাস্টিক মুক্ত ঘোষণা করা হবে। রোববার ২৯ সেপ্টেম্বর নিষিদ্ধ পলিথিন, শিপিং ব্যাগের বিকল্প পণ্য সামগ্রী নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আগামী প্রজন্মকে রক্ষার জন্য পলিথিন, শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে। ১ অক্টোবর থেকে শপিং মলগুলোতে এবং ১ নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের উদ্যোগ নেওয়া হবে। নিজ দায়িত্বে সবাইকে পলিথিন ব্যবহার পরিহার করতে হবে। ১ নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ সচিব ডক্টর ফারহিনা আহমেদ সহ আরও অনেকে। এদিকে ছাত্র জনতার ওপর গুলি করা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর গুলিবর্ষণকারী ছাত্রলীগ নেতা নৌশাদ আহমেদ অনিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার অনি ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি। রোববার রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নৌশাদ আহমেদ অনির গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে র্যাব আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে কার্যক্রম শুরু করে। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রাত ৯টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুনিম ফেরদৌস আরও বলেন, গ্রেপ্তার অনির বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় মামলা রয়েছে, মামলা নম্বর ৪০। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। এদিকে গণ অভ্যুত্থানে কণ্ঠ বিকৃতি হয়েছে কয়েকশো মানুষের। কোটা সংস্কার এবং পরবর্তী সরকার পতনের এক দফা আন্দোলনে অংশ নিয়ে উচ্চস্বরে আওয়াজ করতে গিয়ে শত শত মানুষের কণ্ঠ বিকৃতি হয়েছে। পাশাপাশি পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেড, টিয়ার শেলের আঘাতে বহু মানুষের শ্রবণ শক্তিতে প্রভাব ফেলেছে। অনেকেই ঠিকমতো শুনতে পারছেন না। এমন সমস্যা হলেও চিকিৎসা সেবার আওতায় আসছে একেবারে হাতে গোনা। সরকারি হাসপাতাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি সেবা যুক্ত না থাকায় বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানই ভরসা। সম্প্রতি ঢাকার অদূরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই সমস্যায় ভুক্তভোগীদের জন্য ক্যাম্প করেছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট পেশাজীবীদের সংগঠন সোসাইটি অব স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, যেখানে আন্দোলনে অংশ নেওয়া ৪২ জনকে কণ্ঠথেরাপি দেওয়া হয়েছে, যাদের সবার কণ্ঠই বিকৃতি ঘটেছে। সংশ্লিষ্টরা বলেছেন, ৬ বছর আগে ২০১৮ সালে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন পাশ করে সরকার, কিন্তু দীর্ঘ সময়েও আইনটি বাস্তবায়ন না হওয়ায় কোর্স সম্পূর্ণ করে দিতেও পারছে না এই খাতের চিকিৎসকেরা। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে থেরাপিস্টরা আইনটি বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছে। রোববার এক সংবাদ সম্মেলনেও আইনটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে এসএসএলটি। এই সময় লিখিত বক্তব্য উপস্থাপন করেন এসএসএলটির নির্বাহী সদস্য আহমেদ শরীফ সাকিব। এদিকে বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত। বাংলাদেশে বন্ধ রয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম। এই পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকদের ভারতীয় ভিসা দেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভারতীয় ভিসা পেতে বিলম্ব হচ্ছে। সময় মতো ভিসা না পাওয়ায়
গত ২৬শে আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রে বিক্ষোভ দেখান অনেকে। এই প্রেক্ষিতে বাংলাদেশের নাগরিকদের ভিসার আবেদনের ক্ষেত্রে অবস্থান স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আপাতকালীন ও চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হবে না। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আপাতত বাংলাদেশিদের চিকিৎসা ও জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া বন্ধ হচ্ছে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে। গত আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বন্ধ ছিল ভারতের ভিসা পরিষেবা। ভারতীয় দূতাবাসে বহু কর্মীকে ভারতে ফিরিয়ে নেওয়া হয়। পরে সেপ্টেম্বর থেকে আবার জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া শুরু হয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে। এদিকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে, প্রাথমিকভাবে ভিসা সেন্টার খুলছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায়। তবে এখনই সবাই ভিসা পাবে না, শুধু যারা চিকিৎসার জন্য আবেদন করবে তাদেরই জরুরি ভিত্তিতে দেওয়া হবে অগ্রাধিকার। এদিকে শাহজালালে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে বিমান ওঠানামা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আগামী ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মধ্যরাতে ৩.৫ ঘণ্টা করে বিমান ওঠানামা বন্ধ থাকবে। ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম উন্নয়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রবিবার শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রানওয়েতে ILS ক্যাটাগরি ২ সংক্রান্ত রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই ১৪ দিন রাত ১টা থেকে ভোর ৪:৩০ পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এই মেরামতকালীন সময়ে বিমানবন্দরের সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, বিমানবন্দরের ফ্লাইট অপারেশনের নিয়ম মাফিক কাজের মধ্যে একটি রানওয়ে রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে রানওয়ে সেন্ট্রাল লাইন লাইটস, টাচ ডাউন জোন লাইটস, ইনস্টলেশন অফ স্টপওয়ে লাইটিং সিস্টেম ফর রানওয়ে ১৪ এবং ৩২-এর কাজ করা হবে। সংশ্লিষ্ট সব এয়ারলাইন্স ও সংস্থাকে জানাতে এরই মধ্যে নোটাম জারি করা হয়েছে। তিনি বলেন, বিমানবন্দরের যাত্রীদের তাদের স্ব ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে সংশ্লিষ্ট এয়ারলাইন্স এবং যাত্রীদের তাদের ফ্লাইট সূচি পুনরায় নিশ্চিত হওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে। প্রয়োজনে বিমানবন্দর কল সেন্টার 13600-তে কল করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে তিস্তার পানি বিপদ সীমার ওপর, উত্তরে পানিবন্দী ১.৫ লাখ পরিবার। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে তিস্তা নদীর তীরবর্তী হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। আজ সকাল ৬টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজে ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২.৭০ মিটার, যা বিপদ সীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এর আগে গতকাল শনিবার দুপুর থেকে পানি প্রবাহ বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হয়। ফলে নদী তীরবর্তী অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। এতে তিস্তা তীরবর্তী কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্র এবং চরবাসী জানান, ভারতের সিকিমের উৎপত্তি স্থল থেকে ভারতে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করছে তিস্তা নদী। নদীর বাংলাদেশ অংশের উজানে বাঁধ নির্মাণ করে তিস্তা পানি নিজেদের স্বার্থে ব্যবহার করেছে প্রতিবেশী দেশ ভারত। বর্ষাকালে অতিরিক্ত পানি গজলডোবা গেট খুলে বাংলাদেশের অংশে ছেড়ে দেওয়া হয়। একইভাবে শুষ্ক মৌসুমে গেট বন্ধ করে বাংলাদেশকে মরুভূমি করে তিস্তার পানি এককভাবে ব্যবহার করছে ভারত সরকার। বর্ষাকাল শুরু হওয়ায় উজানে ভারতের প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। ফলে অতিরিক্ত পানি বাংলাদেশ অংশে ছেড়ে দেওয়া হচ্ছে। এই উজানের ঢলে তিস্তার পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।